জন্য আসে না। না আসার কারণে একটু নার্ভাস ফিল হয় যে এতক্ষণ সময় হয়ে গেছে, একটা মানুষ কই গেছে, এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। তারপর আমার হাজব্যান্ড 7 নম্বর সেক্টর 6 নম্বর 5 নম্বর হাউসের ড্রাইভিং ছাত্র করতো। ওইখানে আমরা খোঁজ নিই যে ডিউটিতে আছে কিনা। ওইখানে দেখি যে ওইদিন ওনার কোনো ডিউটি ছিল না, উনি ডিউটিতে যায়নি। তারপর সারা রাত আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করি, কোথাও কোনো খোঁজ খবর পাওয়া যায় না। পরের দিন সকালবেলা আমরা উত্তরাতে 3টা থানায়, হসপিটালে সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, কোথাও কোনো খোঁজ খবর আমরা পাইনি। মিসিং ডায়েরি করার জন্য অনেকবার ট্রাই করছি, কিন্তু সার্ভার বন্ধ থাকার কারণে আমরা কোনো মিসিং ডায়েরি করতে পারি না। 3 দিন পর আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডের মাধ্যমে আমরা খবর পাই যে 7 নম্বর সেক্টর 2 নম্বর রোডে একটা সাইকেল পাওয়া গেছে। আমার হাজব্যান্ড বাসা থেকে বের হওয়ার সময় ওনার ফোন আর সাইকেল ছাড়া আর কোনো কিছু নিয়ে যায়নি। তো 3 দিন পর রাত 9টা বাজে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের মাধ্যমে আমি ওই ভাইয়াটার সাথে দেখা করতে যাই। ওইখানে ওই ভাইয়াটার আমি বলছি সব কিছু বলার পর উনি বলছে যে আমি একটা লোককে দেখছি এখানে, বাট আমি কোনো ভিডিও করতে পারি না, একটা ছবি তুলে রাখছিলাম, আপনি ওটা দেখেন, ওইটা আপনার হাজব্যান্ড কিনা। পরে আমি দেখছি, দেখার পর ফেসটা বোঝা যায় না, কিন্তু ওনার পোশাক, শরীরের গঠন সব কিছু চিনা যায়। দেখার পর আমি চিনছি যে এটা আমার হাজব্যান্ড। তারপরে বলতেছে যে আপনি একটা ভালো ছবি দেখান। ওটা ভালো ছবি দেখাইছে, দেখানোর পর বলতেছে হ্যাঁ এই ভাইয়াটা এখানে ছিল, এইখানেই দাঁড়া ছিল 2 নম্বর রোডের মাথায়। তারপরে এখান থেকে ওনার কাছ থেকে ছবি নিয়ে আমরা বলছিল ওই লোকটাকে কই নিয়ে গেছে, বলছে তো ক্রিসেন্ট হসপিটালে নিয়ে গেছে। তো ক্রিসেন্টে আমার বাবা কাজ করে, ওইখানে আমরা যাই। যাওয়ার পর ডাক্তারদের সাথে সবার সাথে কথা বলি, ওনারা বলে যে হ্যাঁ এই লোকটা আসছিল, কিন্তু ওই লোকটার সাথে আমরা কোনো ডকুমেন্টস পাইনি, যার কারণে যোগাযোগ করবো কার সাথে। লোকটার অবস্থা খুবই সিরিয়াস ছিল, সেই কারণে আমরা ঢাকা মেডিকেল পাঠিয়ে দিচ্ছি রাত 9টা বাজে। তো পরের দিন সকালবেলা আমরা ঢাকা মেডিকেল যাই। ওইখানে আমাদেরকে মানে কোনো কিছু বলে না, বলে যে আপনারা খুঁজে নেন। আমরা প্রত্যেকটা বিল্ডিংয়ে, প্রত্যেকটা তালায়, প্রত্যেকটা কেবিনে আমরা নিজেদের লোক নিয়ে যায় খুঁজছি। খোঁজার পর কোথাও কোনো খোঁজ খবর পাইনি আমরা। লাস্ট পর্যায়ে আমার হাজব্যান্ড যে স্যারের চাকরি করতো, উনি হচ্ছে অবসরগত করেন, ওনার মাধ্যমে ঢাকা মেডিকেলের ডাইরেক্টর স্যারের সাথে কথা বলি। উনি বলছেন আমাদের এখানে সিসি ক্যামেরা ফুটেজ দেখানো যাবে না, কিন্তু আমি এতটুকু হেল্প করতে পারি, যেখানে পোস্টমর্টম করা হয় ওইখানে যেয়ে আপনি দেখতে পারেন। আজকে 8টা লাশ পোস্টমর্টম করা হয়েছে, ওইখানে যা দেখেন আপনাদের স্বজন আছে কিনা। আমরা যাওয়ার 10 মিনিট আগেই ওই লাশগুলোর আঞ্জুমান মফিজুল ইসলামে পাঠিয়ে দেয় ব্যবহারিকভাবে। আমরা একটু লেট করার কারণে আমরা দেখতে পারিনি। ওইখানে 8টা লাশের ছবি তোলা ছিল, ওগুলো আমাদেরকে দেখাইছে। দেখানোর পর আমার হাজব্যান্ডকে আমি চিনতে পারিনি, চেহারা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। সে কারণে আমি বলছি যে এটা আমার হাজব্যান্ড না। তাছাড়া আমি তখন ভাবতেই পারি না যে আমার হাজব্যান্ড নাই। আমি ভাবছি যে হয়তো আহত অবস্থা এখন হসপিটালে আছে, সে কারণে আমি না বলছি। ওনারা বলছেন তো তাহলে তুমি যেহেতু না বলছো তাহলে এটা আমার হাজব্যান্ড না। তো ওনারা আমাদেরকে কোনো কিছু বলে না। ওইখান থেকে আসার পর আমি আরও হসপিটালে খুঁজছি, আরও জায়গা খুঁজছি, কিন্তু কোথাও থেকে কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। 5 আগস্টের পর যখন সব জায়গা থেকে সিসি ক্যামেরা ফুটেজ দেখানো হয়, তখন 12 আগস্টে আমরা ঢাকা মেডিকেলে যাই, সিসি ক্যামেরা ফুটেজ দেখি। দেখার পর দেখি যে আমার হাজব্যান্ড ওইখানে ছিল। প্রিজেন্ট থেকে যে অ্যাম্বুলেন্স দিয়ে নেওয়া হয়েছিল, ওই অ্যাম্বুলেন্স থেকে ঢাকা মেডিকেলে লোকজন নেওয়া হয়েছে। ওইখানে ট্রিটমেন্ট দিতে 3 দিন। 19শে জুলাই রাত ভর্তি করতে, 22শে জুলাই আমার হাজব্যান্ড মারা গেছে। 2 দিন ওনারা রাখছিল। 24শে জুলাই ওখান থেকে দেওয়ালির পথে আঞ্জুমান মফিজুল ইসলামে পাঠিয়ে দিচ্ছে। তারপর আমরা আঞ্জুমান মফিজুল ইসলামে যাই। ওইখানে যাওয়ার পর আমরা বলছিলাম হ্যাঁ এই লোকটা আসছিল এখানে, এটা ডকুমেন্টগুলো শাহবাগ থানার ওসির কাছে আছে। পরে আমরা ওখানে যাই, ওসির কাছ থেকে সব কিছু ডকুমেন্টস নেই। রায়ের কাছে বুদ্ধিজীবী কবরস্থানে যাই, ওইখানে আমাদের লোক আছে, ওখানে আমরা কথা বলি। ওনারা বলছে যে 24শে জুলাই 8টা লাশ দাফন করা হয়েছে এখানে, কিন্তু ওইখানে আপনার হাজব্যান্ডের খবর কোনটা আমরা এখনো বলতে পারবো না, কেউ বলতে পারবো না। এরপর থেকে আমি অনেকভাবে চেষ্টা করি আমার হাজব্যান্ডের খবরটা শনাক্ত করার জন্য, কিন্তু কোনোভাবেই পসিবল হয় নাই। আমি নাহিদের সাথে সরাসরি কথা বলছি যে ভাই আমার অন্তত আমি সরকারের কোনো সহযোগিতা চাই না, আমি চাই যে আমার হাজব্যান্ডের খবরটা যাতে একটু শনাক্ত করে নেয়। নাহিদ বলছে যে আপু দিব দিব বলতে বলতে আজকে
10 মাস এখনো পর্যন্ত নাটকটি কোনো পদক্ষেপ নেয় নাই। সার্জিস ভাইকে বলছি, সার্জিস ভাইয়া বলছে যে আপু দেখতেছি বলতে বলতে আজকে 10 মাস উনিও কোনো পদক্ষেপ নেয় নাই। সরকারের কাছে আমরা একটাই দাবি করি, আমরা কোনো সরকারি সহযোগিতা চাই না। আমার হাজবেন্ডের খবরটা সাথে আমাদেরকে শনাক্ত করে দেওয়া যাবে। আমার বাচ্চা দুটো এখনো ছোট ছোট, আমার ছেলেটার বয়স 10 বছর, আমার মেয়েটার বয়স 5 বছর। ওরা যখন বড় হবে, ওরা যখন জিজ্ঞেস করবে যে আমার বাবা কোথায়, আমি ওদেরকে কি জবাব দিব? ওরা সব এখনো আমার মেয়েটা বলে যে আমার বাবা কাজে গেছে, আমি বড় হলে আমার বাবা চলে আসবে। আমার ছেলেটা বলে মাঝে মাঝে যে আম্মু আমার বাবার কবরটা আমার দেখাতে নিয়ে যাও। কারণ কি দেখাতে নিয়ে যাবো, ওখানে তো কোনো চিহ্নই নাই। রায়বাজার কবরগুলো যেগুলো ব্যবহারিকভাবে কবর দেওয়া হয়েছে ওগুলো তো কোনো কবর এখন চিহ্নই নাই যে ওখানে কোনো কবর আছে কিনা। আমরা চাই ওই রায়বাজার বুদ্ধিজীবী কবরস্থানে যতগুলো কবরই আছে সবগুলো কবর যাতে শনাক্ত করা হয়, প্লাস শহীদী মর্যাদা যাতে দেওয়া হয়। এতটুকু সরকারের কাছে আমাদের দাবি। একটা প্রশ্ন আছে, আপনারা এখন পর্যন্ত কোনো ধরনের সহায়তা পান নাই, আপনাদের যে ডকুমেন্টসের সাথে এরপরে হচ্ছে আঞ্জুমানের মফিদুলের ডকুমেন্টস তো মিলে যায়, আপনাদের সিসিটিভি ফুটেজের কথা, তাহলে তো অবশ্যই এক ধরনের শনাক্ত হয়েছে। কিন্তু আপনাদের এই শনাক্তের নাম কি যে জুলাই ফাউন্ডেশন সেখানে কি অন্তর্ভুক্ত হয়েছে কিনা, কিংবা সেখান থেকে যে সহায়তা অন্যান্য শহীদরা পেয়েছে সে ধরনের সহায়তা আপনারা পেয়েছেন কিনা? হ্যাঁ, আমার হাজবেন্ডের নাম নতুন গ্যাজেটে আসছে। জুলাই ফাউন্ডেশন থেকে আমরা 5 লাখ টাকার অনুদান পাইছিলাম, তাছাড়া সরকারের কোনো অনুদান এখন আমরা পাইনি। না, 19 তারিখ সকাল থেকে আমার হাজবেন্ড বাসায় ছিল। 19 তারিখ আসরের নামাজের পর বের হয়। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে জুমার নামাজ পড়তে আমার হাজবেন্ড বাসায়। দুপুরবেলা সাথে আমরা খাওয়া দাওয়া করার পর আমার হাজবেন্ড মানে আমার শাশুড়ি একটু অসুস্থ ছিল, ওইখানে আমরা দেখতে যাই। একসাথে বের হয়েছি, আমার শাশুড়ি থাকে উত্তরাতেই। ওইখানে যাওয়ার পর আসরের আগে বলছে যে তুমি থাকো, আমি নামাজ পড়ে আসি। নামাজের উদ্দেশ্যে বের হয়েছে, বলছে যে তুমি থাকো, আমি একটু নামাজ পড়ে দিলে ঘুরে মাগরিবে নামাজ পড়ে একশো তোমার নিয়ে যাবো। তখন এরপর থেকে আর কোনো আমরা পাইনি। মাগরিবের পর দেখছি যে আমার হাজবেন্ডটা আসে না, তখন আমি ডাক্তারের বাসায় চলে যাই। প্রত্যেকটা হসপিটাল খোঁজা হয়েছে। পরের দিন হাসপাতালে হচ্ছে, পরের দিন হাসপাতালে উত্তরা পেশেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেটা খোঁজ ওনারা পাইছে। রিসেন্ট থেকে পরে যেহেতু ওইখানে ওনার অবস্থা ক্রিটিক্যাল ছিল, সেই কারণে পরে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করা হয়েছে। তাহলে তো মেডিকেল করা করতে দেওয়া লাগবে না, 20 তারিখে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করা হয়েছে, কিন্তু ওনারা 20 তারিখে পেশেন্ট পেয়েছে। তারপরে হচ্ছে গিয়ে ঢাকা মেডিকেলে গেছে, এবং ঢাকা মেডিকেলে 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত তার হাজবেন্ড ছিল। কিন্তু এর মধ্যে উনি জানতে পারেন না যে আসলে কোন জায়গায় আছে বা কোথায় আছে। 22 তারিখে উনি অলরেডি মারা গেছেন, এবং 22 তারিখে তাকে 24 তারিখে যখন ওনারা গিয়ে বুঝতে পারছে বা জানতে পারছেন যে হ্যাঁ ওখানে লাশটা আছে, তখন অলরেডি তার 10 মিনিট আগে আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করে ফেলা হয়েছে, এবং তখন লাশ অলরেডি বিকৃত হয়ে গেছে, যার কারণে ওনারা আইডেন্টিফাই করতে পারেন। খবরগুলো শনাক্ত করে প্রত্যেকটা শহীদ কবর শহীদের মর্যাদা দেওয়া। আব্দুল